রাত্র 11টা। আজকে ভূতের গল্পতে আইলাম। তো ভূতের গল্প শুরু লগ্নে আমি তন্ময়দার একটা কবিতা পাঠ করলাম। জানি না, শুরুতেই কিন্তু খুব স্লো নেটওয়ার্ক দেখার, আমি বুঝতে পারলাম না। তন্ময়দার একটা কবিতা শুরু করলাম, তারপরে আমি গল্পে ঢুকবো। তন্ময়দার কবিতাটা হলো ভূতগুলো। আরেকবারও আমি তন্ময়দার একটা কবিতা পড়ছিলাম, বইটা নাম হইতেছে ছড়াং টড়াং, ঠিক আছে? তো ছড়াং টড়াং থেকে আমি একটা কবিতা পড়লাম, যেহেতু আমরা এডমিন তন্ময়দা, তো আমি এই জন্য তন্ময়দার কবিতা দিয়ে আজকের লাইভটা শুরু করলাম। হরেক রকম ভূতগুলো সব আশেপাশেই ঘুরছে, ভূতগুলো সব দিনে দিনে বেহিসাবে বাড়ছে। শ্যাওড়া গাছে, তেঁতুল গাছে নেই তো জায়গা খালি, চড়া দামেও যায় না পাওয়া ছোট্ট জমির ফালি। বাধ্য হয়ে ভূতগুলো সব ভাড়া ঘরে থাকছে, টাকার লোভে বাড়ির মালিক ভাড়াটে ভূত রাখছে। সভ্য যুগের শিক্ষা পেয়ে ভূতগুলো আজ শিক্ষিত, জোর করে কে বলবে বলো ভূতের কথা কল্পিত? ভূতের রাজা আগের মতোই ধরে লোকের ঘাড়ে, সকাল বিকেল খাচ্ছে হাওয়া, হাওয়াই গাড়ি চড়ে। পেন্ডেলে আর উৎসবেতে জ্যান্ত ভূতের খেলা, বলবো কত ভূতের কথা শেষ হবে না বলা। যাক, তন্ময়দার কাছে জানমু পরে, এখন তো কোনো কমেন্ট দেখা যান না। তন্ময়দার একটা ইমোশনারি কবিতার সঙ্গে জড়িত, এর লিগা একটু কবিতা পড়লাম, ভালো মন্দ তো দর্শকের কাছে। যাই হোক, আজকের প্রথম গল্প আমি যেটা কইরাম, এটা হইতেছে দুইটা বন্ধুর গল্প। দুইটা বন্ধু, তারা ম্যাট্রিক পাশ করার পরেই বর্ধমানে তাদের বাড়ি আসলো মানে বর্ধমানেই তাদের বাড়ি। ওইখান থেকে তারা কি করলো, কলকাতাতে একটু হায়ার স্টাডির লিগা দুই বন্ধু একসঙ্গে এক ঘরে থাকতো আর কি। তো খাওয়া দাওয়া খুব সুন্দর সিস্টেমে তারা থাকতো। তারা সিস্টেমটা এরকম আসলো যে দুই বন্ধু একসঙ্গে থাকতো, এরা চাইল্ডহুড ফ্রেন্ড, ঠিক আছে? খুব ছোটবেলা থেকেই একসঙ্গে তারা বড় হইছে। তো এই করতে করতে যখন তারা হায়ার স্টাডির লিগে যখন বাইরে গেল, তখন তারা এক ঘরেই রুম শেয়ার করে থাকতো। রান্না বান্নাও তারা করতো, যেরকম সিস্টেম কি দেয়, এক বন্ধু আজকে রান্না করলো তো এই সপ্তাহ রান্না করতো, তো এর পরের বন্ধু এর পরের সপ্তাহে রান্না করতো। খুব সুন্দর তারা থাকাটা। তারপরে অনেক কিছু আছে আরো, যেমন তারা এখানে একজন লোকাল গার্জিয়ান আসলেন, তাদের পিসামশাই। তো পিসি আসলেন নিঃসন্তান, তো পিসামশাই তার সন্তানের মতোই দেখতেন আর কি। পিসামশাইও পিসিও ওই ভাইয়ের ছেলেটার একদম সন্তানের মতো দেখতেন। কিন্তু তারা ভাড়া করেই থাকতো, মধ্যে মধ্যে পিসির বাড়িতে বেড়াইতে যাইতো। তো এই আসলো, এই করেই বেশ ভালোই কাটে তার দিন। তো কলেজে যায়, আয়, মধ্যে মধ্যে পিসির বাড়িতে বেড়াইতে যায়, আর সব কিছুই তারাই বাজার করতো, ঠিক আছে? তো
বাজার করিয়া করিয়া তারা রান্নাবাড়া করতো নিজেরা, এইভাবেই চলতো তারা। তো একদিন কি হইল, এরকম করতে করতে একদিন তারা পিসির বাড়িতে দুই বন্ধু বেড়াইতে গেল। গিয়া না প্রচুর খাওয়া দাওয়া, প্রচুর খাওয়া দাওয়া। পিসামশাই পিসি অনেক কিছু রান্না করছেন, যা তারা এলেও শুনলেই পিসি এই পুস্ত দিয়া একটা কিছু, তারপরে যেমন ঝিঙ্গা পুস্ত, আলুর দম, এইগুলো। আলুর দম তো কমন আসলো, মানে পিসি যেই জানতা তারা আইব কইলেও আলুর দম করতেন রান্না। তো তারা দুই বন্ধু এরকম মধ্যে মধ্যেই, খুব কম পারতো যাইতে, কলেজ আসলো, টিচার আসলো, যার লেগে তারা যাইতে পারতো না। তো হঠাৎ হঠাৎ যখন যাইতো, মানে যাওয়া মানে পিসির বাড়ি এটা বিশাল জম্পেশ আনন্দ আর কি, বিশেষ করে খাওয়া। আর এই বয়সের ছেলেরা মেয়েরা সবাই একটু টেস্টি খাবার তো সবাই ভালো পায়। তো তারা গেলে পিসি অনেক কিছু রান্না করতেন। এই করিয়েই তারার মানে পিসির বাড়ি যাওয়া, এই করে পড়াশোনা চলে, রম চলে, অনেক দিন গেছে। তো একদিন, ও হ্যাঁ মধ্যে কইতেই ভুলে গেলাম যে পিসা কি করতেন জানো, যখন অনেক দিন তারা যাইতে পারতো না পিসির বাড়ি, পিসামশাই কিতা করতেন মধ্যে মধ্যে লুচি, তারপরে আলুর দম, তারপরে পুস্ত দিয়া এক একটা মেনু এরকম করিয়া নিয়ে আইতেন। এই দিনও তারা খুব আনন্দ করিয়া খাইতো দুই বন্ধুয়ে। আর পিসামশাই তো থাকতাই, তারপরে পিসামশাই যাওয়ার সময় আবার টিফিন বক্স সব নিয়ে দিতা, এরকমই আসলো সিস্টেম। তো যথারীতি এরকম চলের জীবনযাত্রা, খুব আনন্দেই কাটে। পূজার ঠিক আগটাত, তো পূজার সময় কি হতো, পিসি তো আর পিসামশাই একদিন তারা দুইটারে ড্রেস, মানে ভাইয়ের ছেলেটারে ড্রেস দিছে আইসেন। খালি দুই বন্ধু একসঙ্গে থাকে এরকম তো হয় না, না খালি ছেলেটারে দিবা, দুইজনের লেগা দুইটা গেঞ্জি নিয়ে আইসে। দুইটায় দেখে ঢুকের পরের পড়তে পড়তেই প্ল্যান হয়ে গেছে যে এবার পূজা পিসি পিসারে নিয়ে তারা বর্ধমান যাইব। এবং পূজা একটা প্ল্যান হইলো এরকম যে তারা সপ্তমী অষ্টমী পিসি পিসার লগে কলকাতায় পূজা দেখব, আর নবমী আর দশমী যাইব গিয়া বর্ধমান, এটাই প্ল্যান, জম্পেশ একটা প্ল্যান। তো পিসা তারাও কইলা ড্রেস ফ্রেস কিনা হয়ে গেছে, অনেকটা কলকাতার পূজা আর বাঙালির তো শ্রেষ্ঠ পূজা হইলো দুর্গা পূজা, বিশাল বিশাল একটা পরিকল্পনা থাকে। কতটুকু কি হইল এইটা বুঝার আগেও, মানে হইল বা হইব তার আগেই মানে বিশাল বিশাল প্ল্যান। তো এইভাবে চলে, প্ল্যানও হয়ে গেছে। তো পিসামশাই কইছেন যে আমরা যাইমু যখন, তো সপ্তমী অষ্টমীতে তোরা আমরার লোকে কিন্তু ঘুরবে, তো তারা ঘুরবো এইখানেও, এরকম একটা প্ল্যানিং হয়ে গেছে। এদিক থেকে ছেলেটায় তার বাবারে জানাইছে যে বাবা এরকম, আগে তো এরকম প্ল্যান আসিল না, তো পিসামশাই আওয়াতে এরকম একটা প্ল্যান হয়েছে, আমরা কিন্তু এবার ষষ্ঠী দিন যেরকম যাই, এবার কিন্তু আমরা ষষ্ঠী দিন যাইতাম না, পিসি পিসার লোকে আমরা সপ্তমী অষ্টমী পূজা দেখবো, আর দীক্ষা নবমী দশমী আর পিসি তালারে নিয়ে আই যাব। বেশ ভালো একটা প্ল্যান। তো ষষ্ঠী দিন পর্যন্ত এরকম প্ল্যানিং চলে, তারা গেছে না, কলকাতার থেকে বর্ধমানে যাওয়ার কথা আসলো, যা গেছে না, কারণ সপ্তমী দিন থেকে ষষ্ঠী দিন বিকালেও বাইরেব, সপ্তমী অষ্টমী তো বাইরেবই। ষষ্ঠী দিন তার বাবা ফোন করছেন যে তোরা আজকে বেড়াইতে পারবে, কইল যে বিকালবেলা আমরা বাইরে যাবো, আর কালকে সপ্তমী, কালকে সকালের থেকে পিসি তারার সঙ্গে বাইরে আমরা। হঠাৎ কইরা সপ্তমী দিন কি হইল, হঠাৎ ভোরবেলা, কথা তো ষষ্ঠী দিন তো তারা ঘুরিয়ে গেছে, আর সপ্তমী দিন তো পিসির বাড়ি যাওয়ার কথা। সপ্তমী দিন হঠাৎ করিয়া ভোরবেলা 7টা সাড়ে 7টার সময় দরজায় নখ, দরজায় যে নখ হইল, তখন তো লাফ দিয়ে তারা ঘুম থেকে উঠলো দুইটাই। এমনি উঠার প্ল্যান আসলো যে একটু পরে উঠি যাইমু, অঞ্জলি নিমু, এরকম একটা প্ল্যান আসলো, বা তারা তৈরি হইয়া পিসির বাড়ি যাইতো। দরজা খুললেই দেখে পিসামশাই ভর্তি করিয়া, যেরকম তারা সবসময় পুড়ি আনেন, এরকম পুরি প্রচুর খানি লইয়া হাজির।
হে দীক্ষা কই তুমি কেনে সকাল সকাল তুমি আইলা এখানে? আমরা তো আজকে তোমার এখানে যাইমু, আমরা আজকে পূজা দেখার বাড়িতাম না। ঠিক আছে পূজা দেখার যখন বাড়িমু আমি সকাল সকাল তোরার লিগে আজকে খানি নিয়ে আই গেছি, পূজার দিন সকালবেলা একটু ভালো খাইতি, এর লিগে খানি নিয়ে আইছি। এই কথা শুনিয়া এগুলো ওটা তো খুব খুশি, পিসা খানি নিয়ে আই গেছে, টিফিন আই গেছে, সকাল ব্রেকফাস্টটা খুব জমাইয়া হইব। পিসা মাসে ওইটা করলে পিসা মাসে তাইলে চলো আমরা আগে একসঙ্গে খাইলাই। তাইলে খুব একটা ব্যস্ততা দেখাইয়া কইলা, দেখ পূজার দিন তোরাও একটু পরে বাড়ইবি, তোরা আইতাছোস, আমি আগে আগে যাই গিয়া, আমার মানে সময় নাই রে হাতে। এ বারবারই কর, পূজার দিন তোমার কি তার সময় নেই? না রে আমার সময় নেই, আমি যাই গিয়া, আমার যাইতেই লাগে, তোর পিসি অপেক্ষা করে আমি যাইতে গিয়া, তোরা সময় মতো আইস, আমি যাই গিয়া। তাই খানি দিয়ে মানে এত ব্যস্ততা পিসার কোনো দিন দেখা গেছে না। এদিন যেমন পিসা দাঁড়াইতেই রাজি না, দরজার বাইরের থেকে তাই দিলাইতেছেন খাওয়া। হে খাওয়া নিচে নিয়ে আশ্চর্য গেছে, বলে বউ না আমরা প্রতিদিনের মতো একসঙ্গে খাইমু, কেন তুমি যাওয়ার লিগা ব্যস্ত হয়ে গেলা? তো এই কথা কওয়ার পরে পিসা না পিসা একদম ব্যস্ত, তাই যাইতেই গিয়া। তো পিসা যাইতে গিয়া দেখিয়া তো কিছু কোয়া যায় না, সে কি করলো, পিসারে করলো ঠিক আছে তুমি খানি দিয়া তুমি যাও গিয়া। পিসা খানি দিয়া গেছেন গিয়া, তারা মজা করিয়া খাইছে, খাইয়া টেইয়া যে খাওয়া প্রায় শেষের দিকে হঠাৎ করিয়া না তার বাবার একটা ফোন আইল। বাবার ফোন আইতেই কইছে তোরা কই? কইছে কেনে বাবা? সে তোরা কি পিসির বাড়িতে গেছোস? কইছে না আমরা তখনও গেছি না, মাত্র পিসা মাসয় আইয়া। না সে খাওয়ার কথা কইছেই না, সে কইছে কেন কি হয়েছে কও, তুমি এত সিরিয়াস কেন? বলছেন যে কিচ্ছু কোনো খবর পাইছস না? বলে না বাবা আমরা তো এক্ষুন বাড়িই যাবো না, আমরা পিসির বাড়ি যাইমু, তুমি তো জানোই আমরা আজকে বাড়ি আইতাম না, আমরা অষ্টমী দিন আইমু, কি হয়েছে বাবা কও? তখন না তার বাবার একটা আর্তনাদ কণ্ঠ এবং ভীষণ ভাঙিয়া পড়ছেন, সরি, এই বাবার ভাঙিয়া পড়ার শব্দে না মানে বাবা কি হয়েছে বারবার কইছে কিচ্ছু হয়েছে নি তুমি আমারে কও, সে কোনো খবর পাইছস না, কোনো ফোন আইছে না তোর কাছে? সে না বাবা কোনো ফোন তো আইছে না, কি হয়েছে আমারে কও? কচ্ছে আজকে ভোর 4:30টার সময় একটা দুর্ঘটনা ঘটে গেছে, তোরা কিচ্ছু জানছস না? 4:30 থেকে 5টার মধ্যে ঘটনাটা হয়েছে। বলে কি হয়েছে গো? কছে তোর পিসামাশয় ভোরবেলা তো জানোসই হাঁটতে বারণ, আজকেও বাইরেছিলেন যথারীতি, আর একটা বড় গাড়ি ধাক্কা মারিয়া না পিসামাশয় অন স্পট মারা গেছেন। হের না হাতে তখন কিছু খাবার আসলো, ঠাক করে খাবারটা তার পড়ে গেছে। সেটা কি কও বাবা, তুমি ভালো করে খবর নাও, এটা তুমি কি কইতাছো? আমার কলকাতার পিসামাশয়? তার বাবা কইতেছে হ্যাঁ অসম্ভব বাবা অসম্ভব। কইতেছে কিল্লিগা অসম্ভব? খবর আইছে তোর পিসির বাড়ির থেকে খবর আইছে রে বাবা, আমরা এই মুহূর্তে রওনা দিতাছি, এখন বডি বাড়িতে আইছে। তখন হে কইতাছে এসব কি কইতাছো বাবা, আধা ঘন্টার থেকে 45 মিনিটস হইব পিসা আমার ঘরে আইয়া গেছেন। তার বাবা কই এসব কি কস তুই? হ্যাঁ তুমি বিশ্বাস করো আমার হাতে এখনো বা পিসার দেওয়া খাবার। ওইটা তুই ভুল বুঝরে, অন্য কেউ দিচ্ছে তোরে। সারে আমারে পিসা দিয়া গেছেন, তুমি এটা কি কো বাবা? পিসা আমার হাতে খাবার দিয়া গেছেন, দিয়া খুব ব্যস্ততা দেখাইছেন, পিসা গেছেন গিয়া। এটা হইতে পারে, আমরা রওনা দিয়ে আইতাছি, তুই সব এটা তোর ভ্রম হয়েছে। তার বাবা কিছুতেই মানতে রাজি নাই যে তাই নাইয়া গেছলা, কিন্তু সে কিছুতেই তার বাবারে বিশ্বাস করাইতে পারেন না যে পিসা আইছিলেন। প্রায় কিছু পরে, আধা ঘন্টা 45 মিনিট পরে সে তার বন্ধুরে নিয়া কোনো ফোন না করিয়া পিসার বাড়িতে গেল। গিয়া বাড়িতে ঢুকার আগেই সে দেখলো বাড়ি ভর্তি মানুষ, প্রচুর ভিড়।
যদিও সে গিয়া পিসারে পাইছে না, কারণ পিসার বডিটা পোস্টমর্টমের লিগা নিয়ে গেছিল গিয়া হসপিটাল। হ্যাঁ, মানে এখানে একটা অ্যাক্সিডেন্টাল ডেথ তো। তখন যখন হে জানলো, তখন সবাই কইলেন যে 5:30 6টার মধ্যে ঘটনা হয়েছে, এবং তার বাড়িতে 7:30টার সময় পিসা গেছিলেন। সত্যি ঘটনাটা আশ্চর্য, তার কাছেও আশ্চর্য এবং তার বন্ধুর কাছেও আশ্চর্য। আর কাউরে সে বিশ্বাস করাইতে পারছে না, ইভেন তার বাবাও এটা বিশ্বাস করছে না, কারণ তার কাছে প্রমাণ করানোর মতো সেই পরিস্থিতি আসলো না। পরবর্তী সময় হয়তো অনেকেই এটা মানিয়া নিছেন, কিন্তু সেই মুহূর্তে সে আর এটা বিশ্বাস করাইতেই পারছে না যে এইরকম একটা ঘটনা। সেও একটা ঘুরের মধ্যে ঢুকে গেছে। যে পিসারে আমি একটু আগে দেখলাম, এই পিসা আমার বাড়ি যাওয়ার মানে 45 মিনিটস আগে অলরেডি তার ডেথ হয়ে গেছে। মানে এটাও কি পসিবল? এটা সে মানিয়ে নিত। আজকেও তার কাছে এটা একটা মানে অসম্ভব ব্যাপার মনে হয় আর কি। অথচ যারই গল্প করে সবাই হাসিয়া কর যে এরকম অনেক গল্পই সিনেমাতে আমরা দেখছি। হ্যাঁ, তো সিনেমা একটা অনুভূতি হয়েছে, কিছু আর কোয়ার রয়েছে না। এই হইল আমার প্রথম একটা সত্য ঘটনা। পরের যে ঘটনাটা, এটাও মানে একটু অদ্ভুত ধরনের ঘটনা। ঘটনাটা সত্যিই অদ্ভুত। একটা বাস, বাসটা প্রচুর মাল বোঝাই করিয়া লইয়া গেছে, এবং ভদ্রলোক যিনি বাস ড্রাইভার, তার আন্ডারে 3জন কন্ট্রাক্টর আসলো। জেনারেলি 2জন থাকে, ওই দিন 3জন আসলো, কারণ প্রচুর জিনিস লইয়া তারে যাইতে লাগছে বাসে। এবং মাল যখন আনলোড করতে যায় যে জায়গায় গেছে, মাল গিয়া ওই জায়গায় পৌঁছাইয়া যখন তার বাস থেকে জিনিস নামানো শুরু করছে, তখন সন্ধ্যা ঘনাইয়া রাত্র হয়ে গেছে। তো পরিবেশটাও না অসম্ভব একটা থমথমে পরিবেশ, নিস্তব্ধ জায়গা। শুধুমাত্র একটা ধাবা খোলা আসলো। তারা একটা একটা করে মাল যখন 3জনে মিল্লা মালের পেটিগুলো নামাইতে আসলো, তখন অনেকটা রাত্র, প্রায় 11:30 12টা বাজছে। এত রাত্র হইছে দীক্ষা না, তারা 2জনেই ভীষণ ক্লান্ত বিধ্বস্ত দেখিয়া তারা কিটা করলো, কিছু মাল নামাইয়া 3জনই প্ল্যান করলো যে বাকি মাল রাত্রে আর আনলোড করতো না। বাকি মাল তারা আনলোড করব ভোরের দিকে বা সকালে, কারণ পরের দিন বিকাল পর্যন্ত তারা মাল আনলোড হইলে তারার প্ল্যান যে তারা রওনা দিব, আর নাহলে একদিন তারা স্টে করব, এইরকমই প্ল্যান। যাই হোক, রাত্র হইছে, কিছু মাল নামাইয়া 3জনই ওই ধাবাতে খাইয়া তারা 3জন বাসের মধ্যে 3টা সিট নিয়া ঘুমাইছে। যখন তারা ঘুমাইতে গিয়া স্বাভাবিক গাড়ি টাড়ি চালাইছে, পরিশ্রম করছে, 3জনই একটু নেশাও করছে রাত্রেবেলা। নেশা করিয়া একজন তো একটু বেশ বেভুরি আসলো, মানে নর্মাল হইতে পারেন না, আর বাকি 2জন অনেকটাই নর্মাল, কিন্তু ঘুমটাও তারা খুব ক্লান্ত, তো ঘুমাই গেছে। এর মধ্যে একজন যিনি বেশ সজাগ, মানে এতটা অ্যাবনর্মাল হইছেন না, সবটা ঠিক আছে, তিনি দেখরা কিতা কে জানি বাসের ভিতরে, বাস কিন্তু সবটি ডোর লক করিয়েই তারা ঘুমাইছে বাসের ভিতরে। তারার বাসে ঘুমাইয়া যথেষ্ট অভ্যাস আছে। তো ঘুমাইছে, হঠাৎ দেখে একটা মানুষ বাসের ভিতরে না হামাগুড়ি দেয়, এবং যে হামাগুড়ি দেয় সে কিন্তু কিছু একটা খুঁজে।
তো নেশায় তো একটু তো নেশাও চাপানো। বারবারই দেখে যে এটা ঘুরের মধ্যে এই সিটের নিচে কিছু ঢুকে, ওই সিটের নিচে কিছু ঢুকে, এরকম দেখতে দেখতে হঠাৎ কইরা তার মনে হইল আমি কি আমি কি নেশায় বেশি আশ্বস্ত, মানে হয়ে গেলাম, নেশায় গ্রাস করলো, আমি কি সত্যিই দেখলাম? তারপরে কইল ধুর, আমি ঠিকই আছি, ওই যে দুইটা, ইটার একটাই বোধহয় বেশি নেশা হয়ে গেছে, তাই শোয়ার জায়গা পান না, এটা ওই সিটের নিচে হামাগুড়ি ঘুরে, হে ঘুমের ঘুরে ঘুরে কইতাছে, ওই সিটের নিচে কিতা খুঁজস রে, ঘুমা, তোর চড়ছে, বেশি চড়ি গেছে, ঘুমা। এই কথা কোয়ার পরে ভদ্রলোক কিতা করলো, ভালো করে তাকাইয়া দেখে না, এটা তো আর ঘুমায় না, এটা খালি ওই সিটের নিচ খুঁজে, ওই সিটের নিচ খুঁজে, এরকম করতে করতে তারে আরেকবার গালি দিল, দেখে না। তারপর সে উঠল, উঠিয়া ভালো কইরা তাকাইল, তাকাইয়া দেখে একটা অদ্ভুত জিনিস, যে মানুষটা সিটের নিচে নিচে ঘুরে, সেই মানুষটা না একটা পা একটা হাত সামনে পেছনে মিলাইয়া, এবং তার আরেকটা হাত আছে, হাতটা উল্টানো। এই দৃশ্য দীক্ষা না, মানে তাইন বুঝছেন এটা একটা স্বাভাবিক কিছু না, তখন তাইন বারবার আবার তাকাইতাছেন, এটা আমি ভুল দেখলাম, তাই কইতেছেন আমি মনে হয় একটু জল খাই, এটা তো নর্মাল হইতে পারে না, কোনো মানুষ তো এরকম হইতে পারে না। বারবার কইতাছে কে তুমি, লোকটা বারবার কইতাছে কে তুমি, অথচ তার সঙ্গের দুইটা লোক বেভুর ঘুমার, কিন্তু সে যে লোকটার তিনি দেখরা একটু একনর্মেল লোক, চেহারার একটা চোখ দেখা যায়, একটা গাল দেখা যায়, তার না বাকি অঙ্গগুলিও দেখা যান না ভালো করে, কিন্তু সে কোনো হার্ম করেন না, সে শুধু সিটের নিচ হন্যে হইয়া সারা গাড়ির মধ্যে ঘুরতে। তখন না মানে এমন একটা পরিস্থিতি, তাই তার শরীরটা থমথম করে, তিনি আজ্ঞাইতে পারলেন না, নিজের শরীরটা তুলতে পারলেন না, ভীত, তাইনও ভয় পাই গেছেন। তাই বারবার জিজ্ঞাসেন কে তুমি, কে তুমি করতে করতে একটা সময় এসে তিনি আর পারলেন না, মানে দেখলা যে লোকটা টান সিটের নিচেও ঢুকে, সব দিকে ঢুকে, তিনি লাভ দিয়া কি করছেন, লাভ দিয়া সঙ্গে সঙ্গে কইছেন না আমি উঠে যেতে লাগবো, তাই দৌড়াইয়া দরজা খুলিয়া এক দৌড়ে বার হইয়া গেছেন, আর চিৎকার দেওয়া শুরু করছেন। তার চিৎকার শুনিয়া ধাবাতেও বাইরে কিছু লোক ঘুমায়, তারা উঠিয়ে আইছে, কি হয়েছে কি হয়েছে, না ওই গাড়ির ভিতরে কারা কে জানি আছে। তখন ধাবার লোকটি কইতাছে তুমি আও, তারা দুজনে, এবং দুটা লোক নন বেঙ্গলি আসলো, তারা কইতাছে দাঁড়াও তোমার এই নিম্বু পানি খাওয়াইতে লাগবো, তারা হাসি হাসি কর তোমার নিম্বু পানি। ভদ্রলোক কইতাছে যে এরকম কিচ্ছু নাই, সত্যি যাও ভিতরে দেখো গিয়ে। ওই দুইটা লোক কি হইল, অঘুরে ঘুমার, ঠিক আছে, ওই দুটা লোক অঘুরে ঘুমার, একটু দেখো তো লাইটটা চলছে কিনা, কিন্তু ওই দুটা লোক কিন্তু অঘুরে ঘুমাইতেছে, কিন্তু সেই যে লোকটা ভয় পাইছে এ বাইরে গেছে গিয়া, এ বাইরে গিয়ে চিৎকার দেশওয়ালি লোকরা কইতেছে তোমার লেম্বু পানি খাওয়াইতে লাগবো, কিন্তু সে কিউরি এক্সপ্রেস করতে পারেন না যে কতটুকু সে ভয় পায়। সে বারবার কইতাছে যে না না এরকম কিছু না, একটা অদ্ভুত লোক ভিতরে আছে, একটা অদ্ভুত লোক আছে। অনেক সময় গেছে, তারপরে সে কি করলো, অনেক সময় যাওয়ার পরে
সে কইতাছে আমি আর গাড়ির ভিতরে যাইতাম না। কোথায় যাও যাও, এটা কিচ্ছু না। সে না, আমি গাড়ির ভিতরে যাইতাম না। তখন চিৎকার দিয়ে ওই দুটা লোক যারা ঘুমাইয়া আসলো তারা ডাকিয়া তুলছে। তারা কি করলো, তারা গাড়ির থেকে নামিয়ে জিজ্ঞেলো কি হয়েছে। কইছে না, তোরা গাড়ির থেকে নাম, তাড়াতাড়ি আয়, এই গাড়ির ভেতরে কিন্তু একটা অস্বাভাবিক লোক আছে। তারা দুইটা আইলো, তারা তারে নিয়েও হাসলো, সবাই হাসলো। এরকম করতে করতে না কোন সময় ভুল হয়ে গেছে। কিন্তু যে লোকটা খুব মানে সেই অদ্ভুত লোকটারে দেখছে, খেয়ে কেউ বিশ্বাস করাইতে পারছে না যে এরকম কিছু। তারপর সে সকাল হইল, তারও শরীর ভালো লাগেন না। তখন যে লোকগুলি গাড়িতে আসলো তার মধ্যে একটা লোক তারে কইয়া উঠল, ধুর, তুই কালকে রাত্রে এত বেশি নেশা করছস যে তোর এই নেশার লিগা তুই সব কিচ্ছু উল্টাপাল্টা দেখছস। হে কইতাছে আমি কোনোভাবে তোরারে বিশ্বাস করাইতে পারতাম না যে আমি কিচ্ছু উল্টাপাল্টা দেখছি না। আমি দেখছি একটা লোক, সে আমার কোনো ক্ষতি করছে না, কিন্তু সে গাড়ির মধ্যে মানে মানে পাগলের মতো ঘুরতে আছে। তখন কইতাছে যে কি দেখছস, বলে না, তার আমি একটা হাত দেখছি, একটা পা দেখছি, তার গাল দেখছি, একটা চোখ দেখছি, কিন্তু তার সম্পূর্ণ বডি নাই। তোরা বিশ্বাস কর, তার শরীরটা সম্পূর্ণ না। তখন সে কইতাছে যে এসব যে আজগুবি কথা তুই কই রে, আমরা তো অত বছর ধরিয়া গাড়ির মধ্যে ঘুমাই, কই কোনোদিন তো এরকম কিছু দেখছি না। কইতেছে বিশ্বাস কর। কইছে ঠিক আছে চল, তাহলে আজকে রাত্রে আমি গাড়িতে ঘুমাইব, তুই আমার কত দিবে কো। কইতেছে তুই ঘুমাইলে, তুই যদি আজকে রাত্রে ঘুমাস এবং যদি কিছু না দেখোস, বিশ্বাস কর তুই যত টাকা দাবি করবে দেখ, কিন্তু আমারে তুই কইবি না যে আমি বাসে গিয়া ঘুমাইতাম। তখন তারা সবাই মিল্লা খুব আসলো, হইল ব্যাট। সারাদিন তারা কাজকর্ম করলো, কিন্তু লোকটা কিন্তু যে ভয় পাইছিল এ একটি বারও কিন্তু গাড়ির ভিতরে ঢুকে না। তার এত আতঙ্ক ভিতরে কাজ করে। আবার সেই সন্ধ্যা হইল, হওয়ার পরে কি হয়েছে, যে লোকটা চ্যালেঞ্জ করছিল এই লোকটা কইল আজকে তো আমি ঢুকমু, আমি থাকমু রাত্রে, আমি দরজা বন্ধ করে থাকমু, দেখি কে আইয়া আমারে ভূতে ধরে না রাক্ষসে ধরে দেখি। তবে হ্যাঁ, তুই টাকাটি গণ্যা রাখিস, গনিয়া গনিয়া আমারে ১,৫০০ টাকা কালকে সকালে তুই দিলাইবে। হে কুছে ১,৫০০ নয় ভাই, তুই যদি কিছু না দেখোস আমি তোরে ২,০০০ টাকা দেব। রাত্র হইল, খাওয়া দাওয়া করলো। আর যে লোকটা ভয় পাইছিল সে কি করলো, সে বাইরে, ধাবার বাইরে খাটিয়ার মধ্যে ঘুমাইল। আর তারা দুই বন্ধু ওই শুইল বাসের ভিতরে। দুই বন্ধুর মধ্যে এক বন্ধু কিন্তু একটু ভীত আছে, একবার কর শুইতাম কি শুইতাম না। তো পাশের বন্ধু কর, ধুর আমি চ্যালেঞ্জ জিতমু, কালকে সকালে তোর পার্টি লাগে, তুই আমার লগে থাক, দেখ কালকে সকালে আমরা গুনিয়া গুনিয়া ২,০০০ টাকা পাইতাছি। যথারীতি ঘুমাইলো। আর যে বন্ধুটা ভয় পাইছিল হে কিটা করলো, হে ওই বাইরে, ধাবার বাইরে খাটিয়ার মধ্যে ঘুমাইল। তারা দুই বন্ধু ঘুমাইল। রাত্রে ঘুমাইছে ধরো ১১টার, 11:30টায়, একটাও বাজছে না। বিভৎস চিৎকার শুধু গাড়ির ভেতর থেকে, এত চিৎকার। এই চিৎকার শুনিয়া না সে ভিতর থেকে বুঝতেছে যে কিছু একটা হইতাছে, কিন্তু তার এই সাহস নাই গাড়ির ভেতরে যাওয়ার। সে পাশে ধাবার দরজা বাইরে আইতাছে, কইতাছে ভিতরের লোকটারে, কইতাছে যে তোমরা বাইরে আও, দেখো বাসের মধ্যে শব্দ হর। বাসের লোকটা ভয় পার, কিন্তু কেউ একটা মানুষ বারই আইছে না। এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি, চিৎকার হর বাসের মধ্যে, কিন্তু কেউ আগে আইছে না। পরের দিন সকাল হইল, যে বন্ধুটা বাইরে আসলো সেই বন্ধুটা দরজায় ঠেলিয়া বাসে ঢুকলো। বাসে ঢুকিয়া দেখে যে দুইটা বন্ধু বাসের ভিতরে আসলো, দুটা না পুরা সেন্সলেসের মতো বাসের ভিতরে শোয়া। তারপর অনেক লোকজন আইলো, সবাই মিলিয়া তারারে নিয়ে গেল, তারা বাড়িতে গেল। একটা বন্ধু তোর রীতিমতো তারে হসপিটালাইজড, আর আরেকটা বন্ধু মানে হাই ফিভার, কিন্তু তার ওষুধ টষুধ ডাক্তার দেখাইয়া তারা বাড়িতে নিয়ে গেল। যে বন্ধু হসপিটালে আসলো
সে তো রীতিমতো কোনো স্পিচলেস, তার কোনো কথা নাই। আর যে বন্ধু কথাও তা কইতে পারে, খুব জ্বর, সে না একটা নর্মাল আচরণ করে, একটা কোথাও নর্মাল কয় না, শুধু খালি কয় আমি আর কোনোদিন বার হইতাম না ঘর থেকে। বারবার কয় আমি আর কোনোদিন বার হইতাম না। সে একটাই শব্দ করে, আমি আর বার হইতাম না, আমি আর যাইতাম না। তারে কোয়া হইতেছে তুমি কি দেখছো কো, তুমি কি দেখছো কো, না আমি যাইতাম না। প্রচুর ডাক্তার দেখানো হইল, জ্বর কমে না কমে না, 1 দিন 2 দিন 3 দিন। ওই বন্ধুটাও অসুস্থ, ওইটার হসপিটালে স্যালাইন চলে, সেও অসুস্থ। এই করতে করতে কি হইল, তারে নিয়ে যাওয়া হইল এটা পীরের কাছে। অদ্ভুত ঘটনা। পীর যখন তার কাছে জানতে চাইল যে তুমি কি দেখছো, কইছে আমি জানি না, অতটুকু কইতে পারি একটা মানুষ দেখছি, কিন্তু এই মানুষটা পরিপূর্ণ নয়, না তার 2 হাত, না তার 2 পা। এরকম একটা অদ্ভুত মানুষ আমি দেখছি। সে পাগল হইয়া সারা বাসের মধ্যে কি খুঁজে, এবং সে আমারেও কয়েকবার আমার আশপাশটাও করছে। এরকম একটা বিভৎস মানুষ আমি দেখছি, যেটা মানুষ হইতে পারে না, অথচ আমার আশপাশে বারবার ঘুরে। এটা দেখার পরে আর কিচ্ছু আমি দেখছি না। তখন পীরে কইছে চলো তো। তারা কি করছিল, বাসটারে ওইখানে রাখিয়ে আইছিল যেখানে তারা খুব ভয় পাইছিল। তারপর তারা কইল যে আমরা আর এই বাসের ভিতরে কোনোদিন ঢুকতে পারতাম না। পীর কইলেন যে আমি যাইমু, চলো। এরপর তারা ওই পীরে নিয়া, ওই বন্ধুটা যেটা বাড়িতে আসলো আর যে ভয় পাইছিল প্রথম বন্ধু, তারা 3 জন ওই বাসের ভিতরে ঢুকলো। বাসের ভিতরে ঢুকার পরে যে পীর তাইন কইলা যে এই বাসের মধ্যে না, বাসটার কিচ্ছু না, বাসটা এমন একটা রাস্তা দিয়ে আইছে, এখানে একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছিল, এবং এই অ্যাক্সিডেন্টে একটা মানুষ মারা গেছে সত্যি, কিন্তু তার শরীরে একটা অংশ না এই বাসের কোথাও না কোথাও আটকাই রয়েছে। যার লেগা সেই অশরীরী কো বা একটা প্রেতাত্মাটাই কো, সে শান্তি পার না মৃত্যুর পরেও। সে শরীরের ওই অঙ্গটা খুঁজতে বারবার, আর তোমরা এই গাড়িতে খুঁজতে থাকো। যদি এই গাড়ির মধ্যে তোমরা কোনো কিছু একটা শরীরের অংশ পাও, এইটা যতদিন বাইর করা যেত না, এই গাড়িটা নিয়ে তোমরা আর চলতে পারতে না। এই কথা কোয়ার পরে কতটি লোক, তারা সঙ্গে যারা গেছিল ওইখানের লোকাল লোক, তারা মিলিয়া শুরু করলো খোঁজা। গাড়ির ভেতর গাড়ির বাইরে প্রচুর খুঁজতে 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 হঠাৎ দেখা গেল গাড়িটার পেছনের চাকার মধ্যে একটা জায়গায় কিছু একটা শুকনো জিনিস আটকাই রয়েছে, যেটার মধ্যে একটা সোনার কানের দুল আছে লাগানো। এই সোনার কানের দুল লাগানো যে কানের অংশটা, এটা দেখার পরেই পীরে কইলেন যে এটাই খুঁজতে সে বারবার। আর তারপর পীর এই অংশটা নিয়ে গেলেন, এবং যে লোকটা খুব ভয় পাইছিল, যে 3 বন্ধু, তারা ওই অশরীরী আত্মাটার এটা পূজা দিল, একটা ভালো জায়গায় এটা ফালাইল, এই করলো আর কি তারা। এবং একটা সময় মানে কিন্তু এই গাড়িটার প্রতি না তারার এটা ভয় জন্মাই গেল।
পরবর্তী সময় যদিও তারা এই গাড়িটা নিয়ে পূজা টুজা দিছে, দিয়া একটা মনের শান্তি হয়েছে। এই হইল আমার দ্বিতীয় গল্প। এবার আমি আমার তৃতীয়টাতে যাইলাম। তৃতীয় গল্পটা যে বিষয়টা, একটা আশ্রম আর কি, আশ্রমিক বিদ্যালয় আছে এই স্কুলে। এখানে অনেকগুলো বাচ্চা থাকে। এই বাচ্চারা কারো মা বাবা আছে, কারো মা বাবা নাই, কারো অর্থনৈতিকভাবে দুর্বল একটা পরিবারের বাচ্চারা এই আশ্রমে থাকে এবং আশ্রমে পড়াশোনাও করে। এরকম একটা আশ্রমে কি হইলো, অনেকগুলি বাচ্চারা থাকতো। তো তাদের পড়াশোনা করানোর জন্য আশ্রম থেকে একজন শিক্ষক নিয়োগ করা হইল। তো শিক্ষক যখন দেখলেন, শিক্ষকরে যখন নিয়োগ করা হইলো, প্রথম দিকে বাচ্চাগুলো স্বাভাবিকভাবে এবার পড়াশোনা বাড়লো। আজকাল ভালো ফলাফল করার লিগা যেরকম মানে মানুষ ছুটে, সেরকম আশ্রমেরও সন্ন্যাসিনীরা বা যারা থাকতেন আশ্রমে, তারা ঠিক করলেন যে বাচ্চারা তো ভালো রেজাল্ট করতো, তারা লেগে একজন টিচার নিয়োগ করা দরকার। ওই বাইরের একজন মেলু ওই বাচ্চাটিরে গিয়া পড়াইতো। 8-10টা বাচ্চা এখানে আসে, 8-10টা বাচ্চারে পড়াইতে যাইতো। এরকম বেশ ভালোই একজন টিচার নিয়োগ হইলেন, ভালোই তিনি যান আর কি পড়াইতে। এরপর যার পর কি হইল, সাউন্ডটা একটু কমা। তো এই করতে করতে কি হইল, তারা তো যায়, মানে ভদ্র মেয়েটা যায় পড়াইতে। গিয়া দেখলো একদিন, প্রথম যেদিন পড়াইতে যায়, গিয়া দেখলো বাচ্চাগুলি কিন্তু বেশ শার্প, মানে যা পড়ায় তাই খুব তাড়াতাড়ি নিতে পারে, মানে শিখে তাড়াতাড়ি। কিন্তু এক দুইটা ফাঁকিবাজ, মানে ম্যাডাম এটা আজকে একটা গল্প কও না, এটা মানে তারা রোজ ম্যাডাম তো আমরা তো টাইরই না, তুমি সিনেমা দেখোনি ম্যাডাম, তুমি পার্লারে যাওনি, এরকম গল্প তারা তুলতো। এক দুইটা মানে খুব দুষ্টু আছে আর কি। তো এরকম গল্প তুলে বারবার করতে করতে তাই পড়াই তো আর খালি করতে, এই তুই বেশি কথা কস। এই আরো একটা দুইটা আসলো, ইটি মানে খালি বিভিন্ন খেলার খবর নিত। ম্যাডাম পার্লারে যায়নি, ম্যাডাম তুমি চুলে কালার করোনি, ম্যাডাম টেটু কই করো, এগুলো আর কি, এমন সব গল্প জিগাইতো। তো ম্যাডাম কইতো, তোরা পড়ার থেকে গল্প বেশি করস, তোরা আর পড়াইতাম না। ঠিক আছে, গল্প কর্ম আগে পড়িলা। এরকম প্রায় দিন এইসব হইতে থাকতো। তো ম্যাডাম আইসে, প্রথম সপ্তাহ আইসে, 2 সপ্তাহ আইসে। 3 নম্বর সপ্তাহে কি হইল, ম্যাডাম বাস থেকে নামতো, নামার পরেই একজন মহিলা তার ব্যাগ সব কিছু নিয়ে আশ্রমের গেটটা, আশ্রম এরিয়ার ঢুকিয়া অনেক দূর যাওয়ার পরে মেন গেটটা আর কি। এই যে জায়গাটা, এখানে একটা দুইটা ল্যাম্পপোস্ট, মানে স্ট্রিট লাইটের মতো একটা দুইটা লাইট শুধু আসলো, একটু নির্জন এরিয়া। ম্যাডাম এরকম একটা গা ছমছম করতো। ওই জায়গাটা বাস থেকে নামিয়া আশ্রম পর্যন্ত মধ্যের জায়গাটা বেশ একটা গা ছমছমে জায়গা। তো ম্যাডাম কি তা করতো, মনে মনে প্রায় দিন কইতো, ইস আমারে যদি কেউ ওইখান থেকে নিয়ে যেত। আবার আশ্রমের গেইটে ঢুকে গেলে প্রচুর আলো। হঠাৎ একদিন ম্যাডাম দেখে বাস থেকে নামিয়ে একজন ভদ্রমহিলা, বেশ সাদামাটা কাপড় পরা একজন ভদ্রমহিলা দাঁড়ায় গেছেন, ম্যাডাম ভয় পাইরানি। তখন ভদ্রমহিলা রে দেখিয়া তাই ম্যাডামে কইতাছে, না না ভয় কেন পাইতাম, আমি তো রোজই আই, আপনারা ঠিক চিনলাম না। বলে, না আমি আশ্রমের সঙ্গেই যুক্ত, তবে আমার কাছে একটা ইনফরমেশন আইলো আপনি নাকি এই জায়গাটা, নীরব জায়গাটা একটু ভয় পাইন, তো আমি আপনার অতটুকু জায়গা আগাইয়া দিব, আমি আশ্রমে ঢুকাই দিব, চলেন। কইয়া ভদ্রমহিলা না তাই রে করছেন যে আপনার ব্যাগ টেক আমারে দিলেন। তো তাই করতেছে, না না অপরিচিত একটা মানুষে কি ব্যাগ টেক দেওয়া যায়নি, এরকম। তার কাছে না না ব্যাগ কিছু দিতে লাগতো না, করবো অতটুকু জায়গাটা আপনি আমারে নিয়ে যাবে, এটাই ঠিক আছে।
তো তাই এরকম ঢুকাইয়া দিয়ে গেটের মধ্যে, আই ম্যাডাম কোনো চিন্তা করবে না, কালকেও আমি দাঁড়াইমো আপনার লিগা। তো এই দেবো তাই এরকম করে, এরকম একটা রোজকার মানে প্রতিদিনের একটা রুটিন হয়ে গেল এটা, যে বাস থেকে নামলে পরেই ওই ভদ্রমহিলা কিদা করে তাইরে নিয়ে একদম গেট পর্যন্ত দিয়ে আয় আর কি। এরকম করতে করতে প্রায় দিন, আর প্রথম প্রথম নীরব থাকতো, চুপচাপ চুপচাপ। আর পরে কেটা হইলো, রোজ এরকম নিয়া দিতে দিতে ওই ভদ্রমহিলার লোকে গল্পেও জড়াই গেল, কত গল্প। তো ভদ্রমহিলা কইতেছেন, জানো আমি আসলে ডাইরেক্ট আশ্রমের সঙ্গে, আমি কিন্তু আশ্রমের কেউ না, কিন্তু আশ্রম আমার ভীষণ মানে ক্লোজ। কেন জানো, আমার সন্তানটা আজকে মানে 4-5 বছর ধরে এখানে পড়ে, কিন্তু একটা সমস্যা কি দেয়, বাচ্চাটা এত ফাঁকি দেয়। আমি আপনি পড়াইন দিককে আমি আপনারে খুব রেসপেক্ট করলাম, একটু দেখবা ম্যাডাম, হে কিন্তু অঙ্কেত খুব ফাঁকি দেয়, আর বাংলা কিন্তু কিচ্ছু লেখে না, এসব করে। আমি অ আ ক খ লেখাইতে পারি না ভীষণ, আর যোগ বিয়োগ হাতে করতেই চায় না, হাতের যোগ বিয়োগটা শিখাইবা, হাতে কাউন্ট করা। ম্যাডাম কাছে আচ্ছা আচ্ছা, এতে কোনো কিছু চিন্তা করবে না। তখন বলে আপনার ছেলেটা নি, ও আচ্ছা আচ্ছা, না না ও আঁকো কই, এখন তো বানান টানান করিয়াও পড়তে পারে, রিডিং পারে, আমি তো করাইরাম অনেকদিন ধরে। অনেক গল্প হইল তারা দুইজনের মধ্যে। এরকম করতে করতে গল্প হয়, ম্যাডাম রে ঢুকাইয়া দে, এই চলে। একদিন হে আবার পড়াত বইয়া আবার তুলছে, ম্যাডাম আমরা খেলার গল্প, সিনেমার গল্প এরকম হে তুলছে আবার। তুলতে গেছে, এই তুই ভীষণ ফাঁকিবাজ, তো তুই রোজ রোজ একটা গল্প তুলি রেস, দাঁড়া আজকে যখন ফিরমু না তখন তোর মার কাছে আমি সব করবো যে তুই এরম ফাঁকি দেস। এবং তোর মায়েও তো আমারে কমপ্লেন করছে, তোর মাও জানে যে তুই যে এরম ফাঁকি দেস, একদম ফাঁকি দিবি না, বুঝছস? এই কথা তুই একদম কথা কইবি না, কোনো সময় আমার সঙ্গে এরকম অন্য গল্প তুলবি না, তুই আগে অঙ্ক করবি, আগে রিডিং বাংলা পড়বি, সব করবি, তারপরে তুই গল্প তুলবি, নাইলে কিন্তু আজকে আমি একদম শিওর তোর মার কাছে কমপ্লেন করবো। করতেই না, এই কথা যখন ম্যাম কইছে, তো সবটি বাচ্চা কিরম যেন এটা ঝিম খাই গেছে, আর বাকি কয়েকটা বাচ্চা হাসি দিছে, বলছে কই কইবা ম্যাম, কমপ্লেনটা কই করবা তার নামে? বলে কেনে, তার মার কাছে করবো, ওই তো আমার লোক অক্ষণ দেখা হইব, আমি মার কাছেই সব গল্প করবো। কইতেই তারা সবাই হাসিয়া উঠছে, হয় হয় তার মা তো ওই তো দাঁড়ানি, অনু তার মা এরকম কর। তখন একটা হাসা হাসিয়ে তাই ম্যাডাম আর গল্পটারে লম্বা না করিয়া কোশ্চেন লেখ লেখ লেখ, কোন উল্টাপাল্টা কথা কইবে না। কইয়া না, ম্যাডাম যখন বার হইয়া এটা, তখন ম্যাডাম রে ওই দিন আশ্রমের যে আশ্রমিকরা, একজন হেড আশ্রমের মহিলা সন্ন্যাসিনী, তাই ম্যাডাম রে ডাকলা, কইলা ম্যাডাম যাইয়েন না, আপনার লোক আমার কথা আছে। তখন ম্যাডাম জিগেলা, ও কথা আছে নি, আচ্ছা আচ্ছা আমি একটু সময় দাঁড়াইমো, কিন্তু বেশি দাঁড়াইতে পারতাম না, আমার বাস আইব তো, বলতেছে একটু দাঁড়ান। তখন সবটি ছাত্ররে না সন্ন্যাসিনী রুমে পাঠাই দিলা, পাঠাইয়া কইলা, আপনি যে কইলা তার মার সঙ্গে দেখা হয়, মারে কমপ্লেন করবা, তার মার সঙ্গে আপনি কই দেখা করুন? তখন ম্যাডাম না অদ্ভুত আশ্চর্য হয়ে গেছে, কেন তাই তো প্রত্যেকদিনই আমার গেটে ঢুকাইয়া দিয়া যায়, ওই বাচ্চাটারই তো মাম্মা, তাই তো আমার কইলা, মানে মানে আপনারা যে তান্ডে রাখছেন না, আমি ওই জায়গাটা ভয় পাই দীক্ষা, মানে একটু ভয় ভয় লাগে দীক্ষা, তাই তো আমার কইলা, যে আপনারাই কইছেন যে তাই আনিয়া ঢুকাইয়া দিতা, তো আমি তো তার সঙ্গেই প্রতিদিন আই। কার সঙ্গে? ওই যে ছোট্ট বাচ্চা বিক্রম, বিক্রমের মা, বিক্রমের মা আপনারে কইছে নি যে তাই বিক্রমের মা? সে হ্যাঁ, বিক্রমের যে ওহন তো এ বানান করিয়া পড়তে পারে, আর তাইন তো ভাবরায় ও আ কখই পারে না, তাই না আমার কইরা ও আ কখ শিখাই দিতাম, এগুলি কইতাছেন। এখন তো তাই অনেক ইমপ্রুভ করছে, আজকে তান্ডে কইমু আমি রিডিং পারে করে। তখন ভদ্রমিলা না আশ্রমের সন্ন্যাসিনী জোর করে তার ম্যাডামের হাতে ধরিলেস, ধরিয়া কইতাছে, এসব কি কইতাছেন ম্যাডাম? সে হ্যাঁ, আমি তো রোজ তার সঙ্গেই আই আশ্রমে, মানে আমি বাস থেকে নামার পরে। সে আপনি কোনোখানে একটা ভুল হর ম্যাডাম, এই যে বিক্রম
হে যখন ক্লাস 1 থেকে 2-তে উঠল, এই 2-র বয়স থেকে আজকে হে 5-এ পড়ে, এতদিন ধরিয়া হে আমরা আশ্রমেই আছে। তার মা আত্মহত্যা করে মারা গেছেন, আর তার বাবা অন্য একটা বিয়ে করিয়া কই গেছে গিয়া। কোনো দিন বিক্রমের খবর কেউ রাখছে না। সেও জানে যে কোনো দিন তার মা আইবেন, ওটা হে জানে। বাবা নিয়ে তার কোনো কৌতূহল নাই। কাজেই এত দুঃখী ছেলেটা না, এর লিগে আমরা তারে এত আদর করি, তার সব দুষ্টামি মানিয়া নেই। কিন্তু তার মা খুব বিভৎসভাবে মারা গেছেন। তখন ম্যাডাম না মানে একদম স্তম্ভিত হয়ে গেছে। কি তখন দিদি কইছে, হ্যাঁ তার তো মা নাই, তার মা আজকে নাই, অনেক বছর আগেই নাই। তাইলে যে ভদ্রমহিলা আমার ঢুকাইয়া দেন সে তো তার মাই কইলেন। কইছে কোনোখানে একটা ভুল হওয়ার। না, কোনো ভুল না, বিশ্বাস করুন। আমি যেদিন আইছি তার 1 সপ্তাহ পর থেকে ওই ভদ্রমহিলাই আমারে ঢুকাই দে, ওই ভদ্রমহিলাই আমারে কোশ্চেন তারে ক শিখাইতাম। তখন না তাই একে একে মিলাইলো যে আসলে তো এই বাচ্চাটা 5-এ পড়ে, এখন তো ক পড়ার কথা না, এখন তো এই কবিতা পড়ে, গল্প পড়ে। তাইন কইতাছেন ক পড়াও, তাইন কইতাছেন 1-2 শিখাইও, তাইন কইছেন একে একে 2 যে হয় এটা হাতে গোনে না, সে দাগ দিয়া শিখে, আরে ওইটাও শিখাইও হাতে গুনতে। তাই এত কিছু আমারে কইলা, অথচ তাই এক্সিস্ট করুন না, তাই এটা মানিয়া নিতে পারেন না। তখন কইছে, দিদি একটা কথা খারাপ না পাইলে আপনি আজকে আমার একটু বাসে তুলিয়া দিবা। কইছে আচ্ছা ঠিক আছে, আমি না পারি, আমার আশ্রমের কেউ দিব। এরপর তিনি একজন লোকরে ডাকাইয়া তাইরে বাসে তুলিয়া দিছেন। তাই না আর কত দিন পরের দিন ফোন করিয়া কইছে যে আমি কিছুদিন বিশ্রাম নিতে চাই, এরপরে আমি আইমু, এখন আমি আইতে পারলাম না। এরপর থেকে অনেক দিন বাড়িতে বিশ্রাম নিল। তাই এর আশ্রমে যাওয়ার কথা মনে হইলেই মানে আশ্রমের সেই ফাড়ি পথ, সেই তার মার সঙ্গে গল্প, এতদিনের যে একটা অনুভূতি, মানে তার সঙ্গে না একটা বন্ধুত্বের মতো তাই সম্পর্ক হয়েছিল। অথচ তাইন যে আদতেই যে তাইন কেউ নাই, এটা তাই বুঝিয়ে মানে মানিয়ে নিতে পারেন না আর কি। তার আশ্রমের কথা, তার কথা কিছু তাই মিলাইতে পারেন না। এবার আমি আমার শেষ গল্পের দিকে যাই না। আজকে আমি শুধুমাত্র গল্প নিয়েই আইছি, এবং গল্প নিয়ে মানে সেই সব গল্প যেরকম আমরা ছোটবেলা কিচ্ছা শুনতাম ঠাম্মা দাদুরার কাছ থেকে, বইয়া আসরের গল্প, সেরকমই কিছু গল্প। তবে সবগুলি যেন একটা কোথাও একটা অদ্ভুত অনুভূতির গল্প। তবে হ্যাঁ, আমার লাস্ট গল্প যেটা, একজন বয়স্ক লোক ডাক্তার দেখাইছেন। ডাক্তার দেখানোর পর অনেকদিন ধরে তিনি অসুস্থ। যখন ডাক্তার দেখাইলেন তখন ডাক্তার একটা অদ্ভুত কথা কইল যে তিনি খুব দুরারোগ্যে ভুগতেছিলেন, এবং তার রোগটা এমনই একটা রোগ, যা হোক রোগটার নাম আমি নাই নিলাম, তার একটা নির্দিষ্ট কুইয়া দেওয়া হয়েছে যে আজকের থেকে হার্ডলি তিনি 3 মাস আছেন। পরিবারের সব আত্মীয় স্বজনদের খবর দিলেন। এই কথা শোনার পর তার পরিবারে যখন একটা ঝড় নামলো আর কি, এই তিনি অসুস্থ, প্রচন্ড অসুস্থ, ধীরে ধীরে তিনি বিছানার সঙ্গে একদম তার শরীর যেন লাগি যায়। পরিবারের সবই মানিয়ে নিছেন, যেহেতু এখন তার আস্তে আস্তে ফুড পাইপও লাগাই দিতে লাগবো, তিনি খাইতেও পাররা না, খুব অসুস্থ। এবং তিনি অসুস্থ বলতে যে কইলাম না, ডাক্তার তো তান্ডে মাস দিনক্ষণও কইয়া দিলাইছে, মোটামুটি ধরুন যে মাস আসলো এর থেকে আর 3 মাসের মধ্যেই একটা কিছু হয়ে যাইব। এইভাবেই দিন যার তারা বাড়ি, সারাদিনই তান্ডে নিয়া, কোনো রেসপন্স নাই। আস্তে আস্তে প্রথম দিকে ভদ্রলোক বেশ রেসপন্স করতেন, আস্তে আস্তে ভদ্রলোক আর কোনো রেসপন্স নাই। রাত্রিবেলা ক্রমে তিনি এমন অবস্থা হইল, তার ফুটপাইপ লাগাই দেওয়া হইল, ফুটপাইপেই তিনি খাইতেন। এই করতে করতে
হঠাৎ করিয়া 2.5-3 মাস যাওয়ার পরে যখন মানে অন্তিম লগ্ন, বিছানার সাইডে গেলে না এটা দুর্গন্ধ আইতো। সব মানুষই অনুভব করলো যে এই যে রোগটা হয়েছে না, এই রোগটা হয়তো তার শরীরটা পচাই দিতেছে, কিছু আর করার আসিল না, কোনো ট্রিটমেন্ট, স্যালাইনের উপরেই চলটা। যখন 3 মাস 10-15 দিন গেল গিয়া, সব বাড়ির লোক যখন রাত্রের পরে মানে ঘুমাইতে গেল যাইতো আর কি, বাড়ির সবাই যখন ঘুমাই যেত, অদ্ভুত আওয়াজ বাড়িতে হইত, অদ্ভুত অদ্ভুত আওয়াজ হইত। কোন সময় কিছু পড়ার শব্দ, কোনো সময় একটা বেসিনে জল পড়ার শব্দ, অদ্ভুত আওয়াজ। অনেকদিন অনেকে উঠত, উঠিয়া কোনো কিছু শব্দ আর হদিশ পাওয়া যেত না। হঠাৎ করে একদিন না দেখা গেল কিদা বিভৎস একটা বেসিনের আওয়াজ, যেমন ধুম 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 এরকম শব্দ। বেসিনের আওয়াজ যখন হইল, বেশ বাড়ির উপরতলার থেকে ছেলেরা, নাতিরা সবাই ছুটিয়া ছুটিয়া এলো। এই দিনের আওয়াজ মানে মারাত্মক আওয়াজ, কোনো সময় মানে সব কিছু পড়ে যাওয়ার আওয়াজ, এরকম আওয়াজ। তখন কি কইতাম, এটা মানে 3 মাস, প্রায় 4 মাসের দিকে এরকম শব্দ হওয়ার পরে বাড়ির যেদিন সবাই নামিয়ে আইলো, আবার পরে দেখলো কি বেসিনের উপরে মানে কি কইতাম বিভৎস, যে ভদ্রলোক ফুট পাইপে খান, চলতে পারেন না, সেই ভদ্রলোক তার বাড়ির বেসিনের উপরে লম্বা হইয়া শোয়া। বাড়ির সবাই চিৎকার শুরু করলো, এই কি দৃশ্য! সব বাড়ির মানুষ এক হয়ে গেল, তান্ডে বেসিনের উপর থেকে ধরাধরি করে, ধরাও তো যান না, ভদ্রলোকের শরীরটা না একদম গলা শুরু হয়েছে। এই অবস্থায় তান্ডে বেডে নেওয়া হয়েছে। পরের দিন মানে কোনো কিচ্ছু রহস্য পাওয়া যায় না। 1 দিন গেল, 2 দিন গেল, আজকে বেসিনের উপরে 3 দিন 4 দিন বাড়ি নীরব। এরপরে আরেক দিন দেখা গেল কি জানেন, রান্নাঘরের মানে যে চুলা থাকে না একটা স্ল্যাপের উপরে, চুলাটার ঠিক পাশে বেসিনের পাশে যেখানে বাসন টাসন রাখা, এখানের মধ্যে রাত্রেবেলা দ্রাম করে শব্দ। দেখা গেল কি মানে বিভৎসভাবে আওয়াজ শুনিয়া তারা কি করলো, সবাই বাড়ির ছুটিয়া এলো, গিয়া দেখে কি তা ভদ্রলোক লম্বা হইয়া পড়া এবং অজোরে রক্ত ঝরতাছে ভদ্রলোকের শরীর থেকে। এরকম একটা বাড়িতে না ক্রমাগত একটা উৎপাত শুরু হইলো। আজকে দেখা যায় বেসিনে শোয়া, কালকে দেখা যায় রান্নাঘরের সাইডে শোয়া, পরশু দেখা যায় বাথরুমের সামনে শোয়া। অথচ যখন সবাই ধরাধরি করিয়া লোকটারে আনিয়া শোয়ায়, পরের দিন লোকটার কোনো রেসপন্স নাই। সারাটা দিন ভদ্রলোকরে খাওয়ানো হয় ফুট পাইপে, ভদ্রলোকের পাশে পচা গলার গন্ধ। এরকম একটা বিভৎস পরিস্থিতি সৃষ্টি হওয়াতে তারা কি করলো, আশেপাশের মানুষে কইতাছে যে তার প্রায়শ্চিত্ত করাও না, এরকম হইতে পারে না, এটা কিচ্ছু মিলেন না, দিনের ভদ্রলোক রাত্রের ভদ্রলোকের কিচ্ছু মিলেন না, তোমরা প্রায়শ্চিত্ত করাও। তারপরে হইল তার প্রায়শ্চিত্ত, এটা ঘটা করিয়া প্রায়শ্চিত্ত করা হইল, পুরোহিত আইলেন, আরো যা যা প্রসিডিওর আছে সব কিচ্ছু করানো হইল। প্রায়শ্চিত্ত করার 3 দিন গেছে না, 3 নম্বর দিন দেখা গেল আরো ভয়ঙ্কর অবস্থা। বাড়ির পেছনের দরজার বাইরে ভিতরে শরীর পাওয়া গেছে রাত্রেবেলা 2:30টার সময়। কারণ এরপর থেকে না মানে মানুষ রাত্রেবেলা তটস্থ এগুলো কোন সময় যায়, অথচ তাইন বাড়িতে এই বিছানায় শোয়াত একটা মানুষ আজকে অব্দি 42-43 দিন হয়ে গেল এরকম ঘটনা ঘটের প্রতিনিয়ত, কিন্তু একটা মানুষ দেখলো না যে এই লোকটা এতটুকু দূরে যায় কিভাবে। কেউ না কেউ তো তার পাশে ঘুমায়, পাশের বেডে ঘুমাইতেছে, রোটেশন করিয়া ঘুমায়। লোকটা হয়তো যে ঘুমায় সে ঘুমে ধরি গিয়ে আর সেকেন্ডে দেখা যায় ওই লোকটা দরজার বাইরে গেছে গিয়া, এবং দরজার বাইরে সে দাঁড়ানো নয়, শোয়াই। কোনো সময় চোখ দিয়ে রক্ত, আর কোনো সময় হাতের আঙ্গুলের আগা দিয়ে রক্ত আইতাছে, পায়ের নখ দিয়ে রক্ত আইতাছে, কিন্তু লোকটা শোয়া।
কোনো কিচ্ছুর হদিশ যখন মিলল না, তখন একটা লোক তারে বুদ্ধি দিল, তার ফ্যামিলির মানুষকে, যে এবার তোমরা একটা কিছু করো, এখানে কোনো অসম্ভব ঘটনা ঘটে, একটা কিছু বাড়িতে করো। তখন তারা অনেক কিছু চিন্তা করিয়া তারা গেল এরকম একজন লোকের কাছে যে এইসব করে, তাবিজ কবজ দিয়ে ভূত প্রেতের সমাধান করে, মানে কিছু মিলাইতে পারেন না না। তখন তারা গেল ওই লোকটার কাছে। ওই লোকটা যখন বাড়িতে আইলো, এই লোকটারে, অসুস্থ লোকটার কাছে গিয়াই সব ঘেরাও করা আসিল। ওই লোকটা কি হইল তখন না, মানে এমন অবস্থা, লোকটা সবরে আটকাই দিল, না কেউ কাছে যেও না। যারা কাছেও গেছিল তারা সবরে লোকটা সরাই দিল, সবাই করছে সবাই সরো সবাই সরো। লোকটা তো মানে বাকি মানুষ বুঝতে পারেন না যে কি ওই পীর কি কইতে যাইতেছে। পীর কইতেছে সবাই সরো সবাই সরো। তখন সব মানুষ যারা কাছে আছে বলে সব সরো, আর সব জানলা দরজা খুলিয়া দাও। সব জানলা দরজা খুলা দেওয়া হইলো। লোকটা আর ওই পীর শুধুমাত্র আজ্ঞাইল, বাকি একটা মানুষ আজ্ঞাইতেছে। দিয়া কইতাছে তোমরা কি করতেছো, কেন এই লোকটারে বাঁচাইয়ে রাখতাছো, কেন এই লোকটারে বাঁচাইয়ে রাখতাছো? তখন তারা কইতাছে বাঁচাইয়ে রাখার কি আছে, অসম্ভব ঘটনা, এটা অসম্ভব, তোমরা সরো সব, তোমরা সব সরো, জানলা দরজা খুলো। আর প্রচুর পরিমাণে ধূপ নিয়া ওই ঘরে। তখন তারা কইতাছে আমরা তো ধূপ দেই প্রতিদিন। কইছে না, তোমরা ধূপ নিয়াও, আর আমার জন্য 1 কেজি শস্য নিয়াও। দৌড়াইয়া পাশের দোকান থেকে গিয়া তারা 1 কেজি শস্য আর ধূপ নিয়ে আইলো। প্রচুর ধূপ ধুনা দেখাও কইতাছে। অদ্ভুত ভাবে সবটি মানুষ সরি গেল। আর এখানের যত মানুষ আছে তারা রে কইতাছে তোমরা ধূপ জ্বালাও। পীর অস্থির করিয়া তুলছে, তোমরা আরো জ্বালাও, আরো ধূপ দাও, হয়েছে না, আরো ধূপ দাও। ঘরটারে ধোঁয়ায় ধূসরিত করে নিল। ধূপটির মধ্যে পীরে কিতা করলো, প্রচুর পরিমাণে শস্য দেওয়া শুরু করলো। আর চিৎকার দিয়া কইলো খুলো খুলো দরজা খুলো, সব দরজার সাইডের থেকে তোমরা সব সরো। মানুষ সরাই দিয়া চিৎকার দেওয়া শুরু করলো পীর। আর তখন না ওই ধূপটির মধ্যে সবাই শস্য দেওয়া শুরু করলো। সবাই মানে পীরটাও দিতেছে আর সবরে কইতাছে তোরা কেজি কেজি শস্য দিতে থাক, তোরা মুখ করে ধূপটির মধ্যে শস্য দে শস্য দে শস্য দে। সবাই শস্য দেওয়া শুরু করলো। শস্য দিতে 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 হঠাৎ দেখা গেল না, যে লোকটা বিছানায় শুইয়া রইছিল তার শরীরটা নিথর হয়ে গেল। নিথর মানে অদ্ভুত ভাবে, আর তার রেসপন্স নাই। কান্নায় ভাঙে চিৎকার দেওয়া শুরু করছে বাড়ির মানে মানুষরা। কি হয়েছে কি হয়েছে? তখন পিয়ে হয়েছে চুপ করো, কেউ কাঁদতে পারতায় না। তারপর অনেকক্ষণ পর যখন তাদের নিথর দেখা গেল, তখন আস্তে আস্তে পীর কি করলেন, সবরে কইলা তোরা কেউ মন ভাঙবি না, এটাই সত্য। তোদের বাবা, যার দাদু, তিনি আর এখন পৃথিবীতে নাই, তিনি গেছেন গিয়া। তখন মানুষ স্তম্ভিত, কি হইল এইসব? মানে তাইলে কি পীর আয়ার পরে মৃত্যুই তো এটার অপেক্ষায়, না পীর আইয়া তান্ডে মারলো? কিচ্ছু বুঝতে পারলো না সব মানুষ। হোসেন তখন ভদ্রলোক কইলেন আজকের টিকা প্রায় 29 থেকে 30 দিন আগে তোরার বাবা পৃথিবী ছাড়িয়াই গেছে। তোরার বাবার শরীরে এটা অশরীরী আত্মা আশ্রয় নিছিল, যার লিগা তাই মৃত্যুর প্রত্যাশা কররা, তিনি চেষ্টা কররা তার দেহর থেকে তাই বাইর হয়ে যেতা, যার লিগা তাই বাইর হইয়া যেতা গিয়া যাইতা। তোরা যে বিছানায় পাইতে না তাইন ছুটতা, কিন্তু তানরে মৃত্যু হইতে দিছে না এতদিন। তিনি যা কষ্ট পাইছেন এতদিন, তিনি সেই অশরীরী আত্মার লেগে, অশরীরী আত্মা তার শরীরে আশ্রয় নিছিল। আজকে ওই আত্মাটা বার হইয়া যাওয়ার পর তিনি দেহ থেকে ত্যাগ করিয়া যাইতে পারছেন। তাই না আসলে অনেকদিন আগেই তেন মৃত্যুর কুলে পড়ছেন, কিন্তু তার শরীর থেকে তান্ডের মুক্তির পথ দেখান না ওই অশরীরী, ওই দুষ্ট আত্মাটায়, যার লেগা তিনি এই ধরনের অ্যাক্টিভিটিস করতা। যে মানুষটারে তোরা বিশ্বাস কর, যে মানুষটারে তোরা ফুটপাইপ দিয়া খাওয়াস, যে মানুষটার শরীরে কিচ্ছু নাই, পচা গলার গন্ধ, তার মানে বুঝতে পারবে
এটা মৃত শরীর থেকে এই পচা গলার গন্ধ আইতো। আর যে শরীরটা তোরা দেখতে বাইরিয়া যার, এই অশরীরী আত্মা এই কাণ্ডগুলি করত। আজকে সে বাড়িয়া গেল, আজকেই এই ঘটনাটা ঘইল, আজকে তিনি শান্তি পাইবা। তোরা কানবে না, তোরা মুক্তি দিস সেই ধূপধুনা দিয়া, তোরা এই শস্য ছিটাইয়া, তোরা একটা ঘরটারে একটা পবিত্রতা দিয়া তোরা মুক্তি দিছস তোরার বাবার, তোরার দাদুর শরীরটারে। আর কিচ্ছু নয়। তিনি আজকের থেকে 29 দিন আগেই তিনি এই শরীর অ্যাকচুয়ালি দেহত্যাগ করিলেছেন, কিন্তু আজকে এই অশরীরী আত্মার লেগা তিনি এই ধরনের আচরণ করা, আর কিচ্ছু না। এই আসলো আমার আজকের শেষ গল্প। ভালো মন্দ, ভালো লাগা সব কিছু দর্শকের কাছে। অনেক রাত্র হয়েছে, এবার আমি বিদায় নিই। আগামীতে আরও কিছু গল্প নিয়ে আরেকজন আইবেন, আমরা গল্প শুনব। এইভাবে চলতে থাকুক আমরা বিশ্ব সিলেটি পরিষদ। সবাইরে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। ধৈর্য ধরিয়া নেটের এত সমস্যার মধ্যেও আমার গল্প যে সবাই শুনতেছেন, আমি সত্যি কৃতজ্ঞ। ধন্যবাদ সবাইরে এবং শুভরাত্রি।